নমস্কার, আমার ইউটিউব চ্যানেল দিশারিতে সকলকে স্বাগত জানাই। সকলে ভালো আছো তো? আজ ক্লাস 8-এর টেক্সট বুকে পথ চলতি গল্পটা আমি লাইন ধরে ধরে বোঝাবো। বোঝানোর পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে তোমরা ভুলো না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পথ চলতি গল্পের লেখক সুনীতি কুমার চট্টোপাধ্যায়, যিনি বহু ভাষাবিদ বা ভাষাতত্ত্ববিদ হিসেবেই আমাদের কাছে সমধিক স্বীকৃত। বহু বইয়ে গল্পে তার বহু ভাষার পরিচয় আমরা পেয়েছি বা প্রমাণ আমরা পেয়েছি। আজকে যে পাঠ্যটি পড়াবো আমি, সেটার মধ্যেও তার ভাষার দখলেরই অনেকটা পরিচয় তুলে ধরা হয়েছে। কিভাবে বিভিন্ন ভাষা জানার জন্য উনি একটি বিপদ থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন সেটাই এই গল্পে তুলে ধরা হয়েছে। আর বিপদটা হয়েছিল যেহেতু পথ চলাকালীন, শুরু থেকে শেষ পর্যন্ত উনি এই ভাষার দখলদারির জন্যই সেখান থেকে বেরোতে পেরেছেন, তাই গল্পটির নাম দেওয়া হয়েছে পথ চলতি। বাকি গল্পটা ধরে ধরে পড়াবো। হাতে পেন্সিল রেখো, গুরুত্বপূর্ণ লাইনগুলো যখন আন্ডারলাইন করতে বলবো তখন তোমাদের সুবিধা হবে। ব্যাপারটা খুব সম্ভবত 1928 সালে শীতকালে ঘটেছিল। প্রথমেই প্রশ্ন জিজ্ঞাসা করা হবে কত সালের ঘটনা আর কোন কালের প্রেক্ষাপটে এটি লেখা হয়েছে। বছর আর তারিখটা ঠিকমতো মনে পড়ছে না। শ্বশুরালয় গয়া থেকে ফিরছি, অর্থাৎ সুনীতি কুমার চট্টোপাধ্যায় কোথা থেকে ফিরছিলেন? ওনার শ্বশুর বাড়ি গয়া থেকে ফিরছিলেন। দেহরাদুন এক্সপ্রেস ধরবো। কোন এক্সপ্রেস ধরার কথা বলা হয়েছে অবশ্যই আন্ডারলাইন করো। সঙ্গে একখানি মধ্যম শ্রেণীর রিটার্ন টিকিটের ফিরতি অংশ আছে, অর্থাৎ উনি কোন ট্রেনে ফিরছেন, কোন শ্রেণীর টিকিট ছিল সেটা অবশ্যই মনে রেখো। মধ্যম শ্রেণী অর্থাৎ সেকেন্ড ক্লাসের টিকিট ওনার হাতে ছিল। স্টেশনে পৌঁছে দেখলুম। স্টেশন শব্দটা আন্ডারলাইন করো। ধ্বনিতাত্ত্বিক বিচারে স্টেশন থেকে স্টেশন শব্দটি এসেছে। যেহেতু স্টেশনের আগে হর্ষই এসেছে, এটি আদি স্বরাগমের নিদর্শন। এই প্রশ্নটা ধ্বনিতাত্ত্বিক অর্থাৎ ব্যাকরণে দেওয়া হয়। ট্রেন যথাকালে এলো, কিন্তু কেন জানি না গাড়িতে সেদিন অসম্ভব ভিড় দেখলুম। মধ্যম শ্রেণীর কোনো কামরায় তো ঢুকতেই পারা যায় না। দ্বিতীয় শ্রেণীর গাড়িগুলিতেও লোকে মেঝেতে বিছানা করে নিয়ে কোথাও বা বসে দাঁড়িয়ে যাচ্ছে। সমস্ত ট্রেনটা একবার ঘুরে দেখবার মতলবে ইঞ্জিনের দিকে চলেছি, এমন সময় দেখি একটি বড় তৃতীয় শ্রেণীর বগির কাছে একেবারেই লোকের ভিড় নেই। গিয়ে দেখি এক বিরাট গাড়িখানি গুটি কত কাবুলিওয়ালার দখলে, অর্থাৎ যে বগিটাকে ফাঁকা দেখে উনি এগিয়ে গেলেন, দেখলেন ওই পুরো বগিটা জুড়ে ঠিক কয়েকজন কাবুলিওয়ালা দখল করে বসে আছে। কেউ সেখানে গেলে বা জানলা দিয়ে উঁকি মারলে হুঙ্কার ছাড়ছে, ইয়ে গাড়ি তোমারে ওয়াস্তা নেহি, যো তুম উদার, অর্থাৎ এই গাড়ি তোমাদের জন্য নয়, ওই দিকে যাও। গাড়ি বলতে কামরার কথাই বলা হয়েছে। জবরদস্ত চেহারার কাবুলিওয়ালারা এই হুঙ্কার দ্বারা লোক ঠেকিয়ে রাখছে। কাবুলিওয়ালাদের চেহারা সম্পর্কে বলে রাখি, তারা আফগানিস্তানের বাসিন্দা। তারা উচ্চতায় যথেষ্ট, বেশ খানিকটা উচ্চতা সম্পন্ন, আর চেহারাও যথেষ্ট বলশালী। রেলের কর্মচারী বা পুলিশ এর ত্রিসীমানাতেও ঘেঁষছে না। তখন ঠিক করলুম এই গাড়িতেই ঢুকবো, অর্থাৎ এই কামরাতেই লেখক যাবেন, এটা উনি মনে মনে ঠিক করে রাখলেন, আর ওখানেই জায়গা করে নেব। আমার সাহস হচ্ছে খালি এই জন্য যে আমি দু চারটি ফার্সি কথা বলতে পারি। ফার্সি ভাষা জানতেন লেখক, আমি তো বললাম বহু ভাষার প্রতি দখল ছিল ওনার। ফার্সি ভাষা জানতেন বলেন, সেই ভাষার ওপর দখল দেখিয়েই উনি ওই কামরায় প্রবেশের ইচ্ছে প্রকাশ করেছেন। ফার্সি হচ্ছে আফগানিস্তানের শিক্ষিত জনের ভাষা, আন্ডারলাইন করো। উচ্চ ও ভদ্র সমাজের ভাষা, সরকারি ভাষা। ফার্সি ভাষায় কারা কারা কথা বলতো সেই সময় সেটা এখান থেকে একটু দেখে নিও। অন্তত তখন তাই ছিল। কাবুলিওয়ালা পাঠানদের মাতৃভাষা পস্তুর সম্মান তখন ছিল না। পস্তু আফগানিস্তানের ভাষা, তবে উত্তর পশ্চিম আফগানিস্তানের ভাষা হচ্ছে পস্তু। একে তো পস্তুভাষী লোকেদের মধ্যে শিক্ষা আর সংস্কৃতির অভাব, আর তার উপরে তাদের ভাষায় সাহিত্য তেমন নেই।
আমার মনে হলো এদের মধ্যে ফার্সি বলাটা যখন একটা শিক্ষা আর আভিজাত্যের লক্ষণ, তখন আমি যদি ওদের সঙ্গে ফার্সিতে দুই একটা কথা বলি তাহলে এরা প্রথমত একটু হকচকিয়ে যাবে। হকচকিয়ে মানে অবাক, থতমত খেয়ে যাওয়া। বাঙালি বাবুর মুখে ফার্সি শুনে আর তারপরে তারা হয়তো আমার জন্য জায়গাও করে দিতে পারে। জবরদস্ত আর মারমুখী হলেও আমি জানি যে এই পাঠানদের মধ্যে আবার একটু শিশু সুলভ ভাবও আছে, যে হ্যাঁ চেহারার দিক থেকে দেখলে তাদের বলশালী মনে হচ্ছে, হিংস্র মনে হচ্ছে, কিন্তু মনের ভেতরটা তাদের খুবই নরম। সোজা গিয়ে গাড়ির হাতল ধরে দরজাটা আধ খোলা ছিল, আরও টেনে খুলে ভেতরে ঢুকতে যাব এমন সময় 5-6 জন গুরুগম্ভীর স্বরে হুঙ্কার দিয়ে উঠল, কিদার আতে হো, অর্থাৎ কোথায় যাচ্ছ? ये गाड़ी तुम लोगों के वास्ता नहीं, सिर्फ हम पठान लोग इसमें जाते हैं। এই গাড়ি তোমাদের জন্য নয়, শুধুমাত্র আমরা যারা পাঠান তারাই এই গাড়িতে চড়তে পারবো। আমি এর জবাব দিলুম ফার্সিতে, মারা জাগাহ ভি দেহ বড়ায় সির্ফ এক আদমি, অর্থাৎ আমার জায়গায় দাও, আমি তো শুধুমাত্র একটি মানুষ, অর্থাৎ আমাকে জায়গা দাও খালি একজন মানুষের জন্য। যা অনুমান করেছিলাম ওরা একটু যেন হতভম্ব হয়ে গেল। একজন আমার কথা বুঝতে না পেরে বলল, কিয়া মাংতা, অর্থাৎ কি চাইছেন? আমি আবার ফার্সিতে বললুম, ফার্সি নমি দানি, ফার্সি নমি গই, অর্থাৎ ফার্সি জানো না, ফার্সি বলতে পারো না। খুব সম্ভবত ওদের মধ্যে ফার্সি জানা লোক ছিল না। তখন আমি নিজের গলাটা চড়িয়ে একটু উপহাসের সঙ্গে তাচ্ছিল্যের ভাব দেখিয়ে বললুম, আজ চি তরফি আফগানিস্তান মি আদমি কিদার জবানি ফার্সি গুতাব গু কুরদানে তাকাত ই সুমানিস্ত, আফগানিস্তানের কোন অঞ্চল থেকে আসছো যে ফার্সিতে কথা বলবার ক্ষমতা তোমাদের নেই? যখন তারা মুখ চাওয়াচাওয়ি করছে তখন গাড়ির ভেতর থেকে একটি ছোকরা বলল, ম্যান ফার্সি মি দাউন্নম চি খাহি, অর্থাৎ আমি ফার্সি জানি, কি চাও? আমি উত্তর দিলাম, মান গুফত বুদম মরা জায়গাহি দেও, আমি তো বললাম আমাকে জায়গা দাও। তখন সে জিজ্ঞাসা করলো, কুজামি রবি, অর্থাৎ কোথায় যাবে? জবাব দিলুম, দার শহর কলকাতা বি রবম, কলকাতা শহরে যাব। তখন পরস্পর মুখ চাওয়াচাই করতে লাগলো। ইশারায় দলের অনুমতি পেয়ে ফার্সি বলিয়ে ছোকরাটি বলল, ওয়ালে আন্দার বি আও, আচ্ছা ভেতরে এসো। আমি ভেতরে ঢুকতেই সেই বিরাট বগির একটি পুরো বেঞ্চি এরা খালি করে আমাকে ছেড়ে দিল। লেখক যেটি চেয়েছিল ওই কামরায় জায়গা, সেটা অনায়াসেই পারল। কী কারণে? কারণ লেখক ওদের ভাষা ফার্সিতে কথা বলে ওদের মন জয় করতে পেরেছিলেন। তার সঙ্গে একটুখানি সমীহ করার ভাবও ছিল, যেন এক মস্ত আলেম এসেছেন। ইতিমধ্যে গাড়ি ছেড়ে দিলে, কিন্তু গুরু বলে রক্ষা পেলুম। বুঝতে পারা গেল এরা সবাই হচ্ছে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ আর পাঠান ট্রাইবাল এরিয়া, অর্থাৎ ইংরেজদের অধীনস্থ পাঠান উপজাতি অঞ্চলের লোক। খাস কাবুলের মতো সাধারণত এরা ফার্সি জানে না। এটা আমার পক্ষে ভারী সুবিধার আর স্বস্তির কথা হলো, কারণ ওদের সঙ্গে বাকি যা আলাপ হলো প্রায় সবই হিন্দুস্তানিতে আর বাংলায়। দু একজন মাঝে মাঝে এক আধ লফজ ফার্সি বলল বটে, কিন্তু এদের বিদ্যেও বেশি দূর এগোলো না। অর্থাৎ লেখক যে খুব বেশি ফার্সি ভাষায় কথা বলতে পারতেন এমন না, আর এদের মধ্যেও ফার্সি জানা লোকের সংখ্যা খুব অল্প ছিল। তাই বাকি যা পরবর্তীকালের কথা হলো সবটাই হিন্দুস্তানি আর বাংলাতে হলো, যেটা লেখকের জন্য অনেকটা সুবিধার ছিল। ট্রেন চলছে, চারদিকে বেশ করে তাকিয়ে নিলুম। প্রায় 16 জন পাঠান মার্দ এই গাড়ির যাত্রী। পুরো কামরাটায় ঠিক কতজন মার্দ অর্থাৎ পুরুষ ছিল? 16 জন। সমস্ত গাড়িখানা বাসি কাপড় চোপড়, দেহের ঘর্ম আর তার সঙ্গে হিংয়ের উগ্র গন্ধে ভরপুর। আফগানিস্তানের পাঠানদের যে তারা হিং প্রচণ্ড ব্যবহার করত, আর সাধারণত তারা এদেশে আসতো হিংয়ের ব্যবসা, কাজু কিশমিশের ব্যবসা করার জন্য। তো হিংয়ের গন্ধে কামরাটা ভরপুর হয়ে রয়েছে। এই অপূর্ব সৌরভের সংমিশ্রণ কড়াভাবে আমার নাসারন্ধ্রকে আক্রমণ করলো, মানে এই কড়া গন্ধ লেখকের নাকে এসে লাগতে শুরু করলো। একটুখানি দূরে উপরের বাঙ্কের ওপর শয়ান একটি বৃদ্ধ পাঠান আমাকে ঢুকতে দেখে শোয়া অবস্থা থেকে উঠে খাটনমালা হয়ে আসন নিয়ে বসেছিল। খাটনমালা মানে হাঁটু দুটো জড়ো করে, মুখের কাছে জড়ো করে।
টঙের ওপর থেকে আমাকে নিবিষ্ট চিত্তে দেখে একটুখানি পরে জিজ্ঞাসা করলো, বাবু বাংলাদেশে তুমি আইসো? অর্থাৎ কি, তুমি কি বাংলাদেশ থেকে এসেছো? অর্থাৎ উনি বাংলাদেশ থেকে এসেছেন, বাঙাল ভাষায় কথাটা বলেছেন, বঙ্গালী উপভাষায় কথাটা বলেছেন। আমি জিজ্ঞাসা করলাম, আগা সাহেব তোমার ব্যবসা কোথায়? বাংলাদেশে তোমার ডেরা কোথায়? ডেরা মানে বাসা। বৃদ্ধ পাঠানটি বলল, পডুয়াহালি। বাবু ধান ভালো আইছে, মানে ধান ভালো হয়েছে কি? বুঝলুম আগা সাহেবের ব্যবসা হচ্ছে শীত বস্ত্র আর হিং বিক্রি করা আর চাষিদের টাকা ধার দেওয়া। অর্থাৎ কি কাজ নিয়ে আগা সাহেব ব্যস্ত থাকেন? হিং বিক্রি করেন, টাকা পয়সা ধার দেন, আর শীতকালীন বস্ত্র যেগুলো রয়েছে সেগুলোও বিক্রি করেন। বাংলার পল্লী অঞ্চলে বরিশালের পটুয়াখালী বন্দরে তার কেন্দ্র। পরে তার সঙ্গে কথা বললুম, দেখলুম তিনি বরিশাইল্লা ভাষা তার মাতৃভাষার মতনই বলতে পারেন। কলকাতার ভাষা তার আয়ত্ত হয়নি। কোন ভাষাকে তিনি অনায়াসে বলতে পারেন? বরিশালের ভাষা, অর্থাৎ বঙ্গালী উপভাষা। একজন পাঠান একটু আরতি করে আমায় বলল, বাবু তুম ডরো মত, अगर कोई पूछेगा कि तुम बंगाली पठानों की गाड़ी में बढ़ के कहाँ सैर करते हो तो हम लोग बोलेगा वो हमारा बाबू है, हमारा हिसाब लिखता है। অর্থাৎ বাবু তুমি ভয় পেও না, কেউ যদি তোমায় জিজ্ঞাসা করে পাঠানদের গাড়ি চড়ে তুমি কোথায় যাচ্ছ, তখন আমরা বলবো ও আমাদের বাবু, আমাদের হিসেব লিখে দেয়। তার দরদ দেখে খুশি হলুম, যাতে আমি সগৌরবে এদের সঙ্গে চলতে পারি, এদেরই যেন একজন হয়ে সেইটি তাদের ইচ্ছে। আমাকে সঙ্গে সঙ্গে কলকাতার কাবুলি ব্যাংকের হিসেব নিকেশ কেরানি বা ম্যানেজারের মর্যাদা দিলে। এটা আন্ডারলাইন করো, কিসের মর্যাদা দিয়েছিল তৎক্ষণাৎ তারা? আমি বললাম, তোমরা কেউ খুশহাল খা খাট্টাকের গজল জানো? আন্ডারলাইন করো, কিসের গজলের কথা লেখক বলেছিলেন? খুশহাল খা খাট্টাক। খুশহাল খা খাট্টাক হচ্ছেন সম্রাট আওরঙ্গজেবের সময়ের মানুষ, পাঠানদের পস্তু ভাষার সর্বশ্রেষ্ঠ কবি। অবশ্যই খুব গুরুত্বপূর্ণ লাইন। তাতে একটি পাঠান যে ওপরের বাঙ্কে বসেছিল ভারী খুশি হলো আর উৎসাহিত হয়ে উঠল। সে বলল, খুশহাল খা খাট্টাকের গজল শুনবে? বাবু দেখছি তুমি আমাদের সব খবরই জানো, আমি তোমাকে শোনাচ্ছি। এই বলে সে পাঠান কবি খুশহাল খা খাট্টাকের পস্তু ভাষার রচিত গজল ধরলে। ভাবের আতিশয্যের সঙ্গে কখনো কখনো কানে হাত দিয়ে, কখনো বুকে হাত দিয়ে গানের কলি গাইতে লাগলেন। তারপর ঢাকের বাদ্যি থামলেই যেমন মিষ্টি লাগে তার গান থামলো। অর্থাৎ উদাত্ত দরাজ গলায় যে গান করছিল সেই গলা আস্তে আস্তে কবিতা শেষ হলো, সেই গলাও বন্ধ হয়ে গেল। আমি তখন অতি সহজ আর সরলভাবে বিষয়ান্তরের অবতারণা করলাম, মানে অন্য বিষয়ে চলে গেলেন লেখক ওই গজল ছেড়ে। বাহ, খুব বাহ বা, বেশ, ধন্যবাদ। বস্তু গজল তো শোনালে, এখন আদম খান আর দুরহানির মহব্বতের কিস্সা কেউ জানো? অর্থাৎ লেখক তাদের সাহিত্যের অভ্যন্তরে প্রবেশ করতে চাইছেন। তাতে পাঠানদের একজনের খুব উৎসাহ হলো, বলল, কি বলছো বাবু, আদম খা দুরহানির কিস্সা শুনবে? এ তো দিল ভাঙা কাহিনী, আমি তোমাকে শোনাচ্ছি। এই না বলে সে আবার তার কর্কশ যদিও গুরুগম্ভীর কণ্ঠে এই কিস্সা কতকটা গান আর কতকটা পাঠ করে যেতে লাগলো। এইভাবেই আমরা দেহরাদুন এক্সপ্রেসের সেই 3rd ক্লাস গাড়িখানিতে যেন বস্তু সাহিত্য গোষ্ঠী বা সম্মেলন লাগিয়ে দিলুম। আমার সামনের বেঞ্চিতে 2 পাঠান সহযাত্রী নিজের ভাষায় আমার সম্বন্ধে আলোচনা করছে, শুনলুম। বস্তু ভাষা বুঝি না, কিন্তু এই ভাষায় প্রচুর ফার্সি আর আরবি শব্দ আছে, কাজে উর্দুটা একটু জানা থাকলে অনেক শব্দ বুঝতে পারা যায়। আর তার সাহায্যে কী বিষয়ে আলাপ হচ্ছে সেটা বুঝতে দেরি হয় না। এরা ভারী বিদ্বান আর বুদ্ধিমান, দেখছো না? ইংরেজদের লেখা সব বই পড়ে আর ফার্সি পড়ে এই বাবু আমাদের সম্বন্ধে কত খবর জানে। মায় আমাদের খাস দেহাতি কত জেনে নিয়েছে। অর্থাৎ এই পাঠানরা লেখক সম্পর্কে কি ভাবছিল, যে কত জ্ঞানী গুণী, কতটা বিদ্বান, এতটা আমাদের ভাষা জানে, সেই সবটাই জেনেছিল তাদের ভাষা থেকে। লেখক সেটা বুঝতে পারলেন তাদের কথোপকথন থেকে। ওই অংশটা একটুখানি দেখে নিও, আন্ডারলাইন করে রেখো।
পাঠান দেশে পাঠানদের মধ্যে একটি বাঙালি ভদ্রলোকের অভিজ্ঞতার কথা কোনো বাংলা মাসিক পত্রে বোধহয় প্রবর্তক পত্রিকায় অনেক দিন আগে পড়েছিল, সে কথা মনে হচ্ছে। পাঠানদের প্রায় প্রত্যেকেই ক্রমে এক একটি বেঞ্চ বা বার্থ দখল করে শোবার চেষ্টা করল। তখন রোজার সময় সকলেই আগে সান্ধ্য আহার সেরে নিয়েছিল। এই রাত্রে আমারও বেশ ভালো ঘুম হলো এদের সঙ্গে থেকে। গাড়ির ভেতরকার সৌরভে আমার নাসিকাটিও ক্রমে অভ্যস্ত হয়ে গিয়েছিল, অর্থাৎ লেখক এই তীব্র কটু গন্ধে ক্রমে অভ্যস্ত হয়ে পড়েছিলেন। তার পরের দিন খুব ভোরেই উঠে দেখি এদের মধ্যে কেউ কেউ উঠে নামাজ পড়ছে। নামাজ ওরা 5 বার, দিনে 5 ওয়াক্ত ওরা নামাজ পড়ে থাকে ঈশ্বরের উদ্দেশ্যে। আর সারাদিন রোজার উপোস করতে হবে বলে খুব ভোরে ভরপেট খেয়ে নিচ্ছে বড় বড় পাঠান রোটা আর কাবাব। খুব ভোরবেলা সূর্য ওঠার আগে ওদের এই খাবার সেরে ফেলতে হয়, কারণ যতক্ষণ সূর্য থাকে ততক্ষণ ওরা আর কোনো প্রকারের আহার করতে পারে না। পটুয়াখালীর বৃদ্ধ আগা সাহেবকে দেখি অনেক আগেই উঠে বসে তসবিহ বা মালা জপ করছেন। নব্বদ ও নাও আসমা ই হাসানা, অর্থাৎ আরবি ভাষায় ঈশ্বরের 99টি পবিত্র ও সুন্দর নাম। মালার এক একটি দানা গুনে গুনে আবৃত্তি করা হয় নীরবে। আমার ঘুম ভাঙতে আর তার সঙ্গে চোখাচোখি হতে তিনি আমাকে শক্তি প্রশ্ন শুধালেন, বাবু কাইল রাইতে একটু কাইত হইবার পারছিলা? অর্থাৎ কাল রাত্রে একটু কাত হতে বা নিদ্রা দিতে পেরেছিলেন, অর্থাৎ কাল রাত্রে ঘুম হয়েছিল তো আপনার? এই প্রশ্নটি যে স্বাভাবিক ভদ্রতা প্রণোদিত সন্দেহ নেই। ইতিমধ্যে আমাদের গাড়ি বোধহয় আসানসোল এসে পড়েছে। এইভাবে যথাকালে কলকাতায় এসে পৌঁছলুম। গাড়ির ভিড়ের কথা চিন্তা করলে বলতে হবে বেশ ভালোই এলুম। আর ক্ষণিকের সহযাত্রী ভিন্ন জাতির বন্ধু কতগুলি সঙ্গ সুখ লাভ হলো। তাদের কারো সঙ্গে আর ভবিষ্যতে কখনো দেখা হবে না, অন্তত বোধহয় এভাবে নয়। কিন্তু এই রাতটির কথা খুব ভালোভাবেই আমার মনে আছে। কেমন লাগলো বন্ধুরা জানিও, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।